স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদ। গ্যাস সংযোগ না পাওয়ায় প্রায় এক যুগেও চালু হয়নি 54টি সিএনজি ফিলিং স্টেশন। স্টেশন চালু করতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন বলছেন তার উদ্যোক্তারা। তবে গ্যাস সংকট থাকায় এই মুহূর্তে কোনো সিএনজি ফিলিং স্টেশনে সংযোগ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আজ আমাদের আলোচনার বিষয় সিএনজি ফিলিং স্টেশন। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ খান এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বর্তমানে দেশের সিএনজি ফিলিং স্টেশন রয়েছে 570টি। বিভিন্ন সময়ে আরও 54টি প্রতিষ্ঠানকে সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের অনুমতি দেয় সরকার। পরে বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে স্টেশন স্থাপন করেন বেশিরভাগ উদ্যোক্তা। কিন্তু সরকারি সিদ্ধান্তে 2004 সাল থেকে এসব স্টেশনে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এদের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে সমস্ত অনেকে প্রায় ম্যাক্সিমাম স্টেশন স্থাপনও করে ফেলছে, অনলি জাস্ট গ্যাস কানেকশনটা বাকি আছে। এই একটা পর্যায়ে গিয়ে সরকার এই গ্যাস কানেকশনটা স্টেশনের মধ্যে বন্ধ করে দিয়েছে। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, অনুমতি পাওয়া এসব স্টেশনে গ্যাস সংযোগ দিলে এ খাতে 1% গ্যাসের চাহিদা বাড়বে। টোটাল গ্যাস কনজামশনের 5% গ্যাস আমরা ব্যবহৃত হয়। যদি 54 স্টেশনের কানেকশনও দেওয়া হতো তাহলে বোধহয় অ্যানাদার 1% হয়তো কম বেশি এদিক ওদিক হতো। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, গ্যাস সংকটের কারণে এসব স্টেশনে গ্যাস সংযোগ দেওয়া যাচ্ছে না। গ্যাস নাই, সুতরাং গ্যাস দেওয়া যাচ্ছে না। আগামীতে গ্যাসের অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। সুতরাং যদি কেউ পরিকল্পনা নিয়ে থাকেন যে ভবিষ্যতে সিএনজি করবেন, আমরা বলবো না। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যারা মাসুদ খান এবং ডক্টর শামসুল আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব খান, আপনি আপনাকে নেই আজকে অনুষ্ঠান, আপনাদের সমস্যা নেই অনুষ্ঠান, আপনার কাছে ফিরে যেতে চাচ্ছি। প্রথমেই যেতে চাচ্ছি আপনার কাছে যে এই যে 54টি সিএনজি ফিলিং স্টেশন আজ থেকে প্রায় 10 বছর আগে সব কিছু রেডি ছিল, কিন্তু এখন গ্যাস সংকটের কারণে চালু করতে পারছেন না। এক্স্যাক্টলি এখন আপনারা তাহলে কি অবস্থা আছেন আপনাদের, এবং আপনারা কি চান? আমাদের চাওয়া তো গ্যাস চান, কিন্তু সম্ভব না। প্রতিমন্ত্রী বললেন গ্যাস দেওয়া সম্ভব না এই মুহূর্তে। ওনারা বলেছেন তো, কিন্তু আপনাকে একটা এই যে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের যে ব্যবহার, রাইট, এটা কিন্তু সরকারি উদ্যোগেই চালু হয়েছিল দেশের মধ্যে। হ্যাঁ, এটা এবং সরকারি সমস্ত সহযোগিতা প্রাথমিক পর্যায়ে সমস্ত সহযোগিতা, সাহায্য, ব্যাংক থেকে আরম্ভ সমস্ত সরকারের সহযোগিতা এবং পরিবেশের কারণে এটা সিএনজিকে উৎসাহিত করা হয়েছে। যার ফলে প্রাথমিক পর্যায়ে যখন সিএনজি স্টেশনগুলো হওয়ার পরে পরবর্তীকালে এটা তো স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আগাইছে। জি জি, এগোতে এগোতে একটা পর্যায়ে গিয়ে যখন হলো, এটা নিয়ারলি 10 ইয়ার্স, 10 বছরের কাছাকাছি হয়েছে। এই যে 54টি স্টেশনে যারা আছে তারা কিন্তু সরকারের যে আনুষ্ঠানিকতা, আমাদের কিন্তু একটা স্টেশন করতে গেলে বিদ্যুৎ, গ্যাস, আরপিজিসিএল সমস্ত অনেক অর্গানাইজেশনের, পরিবেশ সবার থেকে পারমিশন নিতে হয়, পুলিশ থেকে আরম্ভ করে সব জায়গায়। না, ঠিক আছে, মানে এখন যেহেতু আনুষ্ঠানিকতার পর্যায়ে সরকার এরা সব ইম্পোর্ট করেছে, সমস্ত কিছু রাইট, স্টেশন সমস্ত কনস্ট্রাকশন হয়ে গেছে। একমাত্র লাস্ট পর্যায়ে গিয়ে গ্যাস সংযোগটা নেই, যার ফলে আর্থিকভাবে এদের ব্যাংকের লোন অবশ্যই এগুলো নিয়ে খুব বিব্রতকর অবস্থা এবং আর্থিক ক্ষতির সম্মুখীন প্রচন্ড ভাবে। ডক্টর আলম, এই মুহূর্তে আসলে করণীয় কি হতে পারে তাহলে এই 54টি স্টেশন? যে জায়গাটা আমাদের দেখা দরকার, এই যে কানেকশনগুলো বিশেষত অনুৎপাদনশীল খাতে, বাসাবাড়ি বলেন, বলেন আপনার ক্যাপটিভ পাওয়ারে বলেন, 2008-09 থেকে 2013-14 যে গ্যাসের প্রবৃদ্ধি হয়েছে, দিনে 50 কোটি ঘনফুট বেড়েছে। আচ্ছা, এই সমস্ত জায়গাতে বেপরোয়াভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, গ্যাস সংযোগ বাড়ানো হয়েছে, কিন্তু যে সমস্ত জায়গাতে দিতে যে অন্য সমস্ত জায়গায়, এবং যেখানে সরকার কমিটেড ছিল যে তাকে দেওয়া হবে লাইসেন্স দেওয়া, মানে তাকে ওই জায়গাটা পরে আসছে, রাইট, এবং আমরা সারে সেখানে 29% কমিয়ে ফেলেছি। এবং যে জায়গাগুলোতে কমানোর কারণে আমাদের যে ঘাটতির কথা বলছি, ভর্তুকির কথা বলছি অর্থনীতিতে, কৃষিতে যেখানে ভয়ঙ্কর রকমের ভর্তুকি সারের আমদানির কারণে দিতে হচ্ছে।
আবার এই গ্যাস যদি সারে এবং বিদ্যুতে আমরা দিতাম তাহলে তেল ইম্পোর্টও কম করতে হতো। আমরা বেহিসেবি এবং বেপরোয়া কাজটা করেছি। এখন আসেন যে এই সিএনজির বিষয়টি, এটা আমরা বছরের পর বছর ধরে বলতে আসতেছি এবং 2008 সালেই যখন সিএনজির দাম বাড়ানো হয়েছিল তখনই বলেছিলাম যে এটা একটা জনগুরুত্বপূর্ণ খাত এবং এই খাতে এনার্জি সিকিউরিটি এনশিওর করতে হবে এবং না করলে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে এবং পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া মানে যোগাযোগ ব্যবস্থা সংকটে পড়া। সুতরাং মানুষের প্রয়োজনে এই খাতে সমৃদ্ধি বা এই খাতে নিরাপত্তা দিতে হবে এবং জ্বালানি সিকিউরিটি দিতে হবে। সুতরাং যাদেরকে সিএনজি লাইসেন্স দেওয়া হয়েছে তাদের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক এবং তাদেরকে ক্যাপাসিটি ফুল ইউটিলাইজ করা হোক। এই সমস্ত কথাবার্তা কেউ শোনেনি। গ্যাস ডোমেস্টিক গ্যাস কনজামশন বন্ধ করা হোক, আপনার সিলিন্ডারের সাপ্লাই দেওয়া হোক, এই সমস্ত কথাবার্তা ক্যাপটিভ লিমিট করে দেওয়া হোক, আর ক্যাপটিভে বাড়ানো না হোক, ক্যাপটিভের গ্যাসের দাম বাড়িয়ে তাদেরকে অনুৎসাহিত করা হোক। এই সমস্ত কথাবার্তা আমরা বরাবরই বলে এসেছি, কিন্তু কেউ শোনার লোক ছিল না। আজকে যাদেরকে 54টা স্টেশনের কথা বলা হচ্ছে, আমি নিশ্চিত যে এদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে, পেছনের দিক থেকে পয়সা নিয়ে তাদেরকে এই ব্যবসায় প্রলুব্ধ করা হয়েছে, মোটিভেট করা হয়েছে এবং যারা করেছে তারা আজকে কোথায়? তারা যদি তাদেরকে সৎ পরামর্শ দিল আজকে এই অবস্থা হতো না। গ্যাস দেওয়া যতটা কঠিন, মানে আপনার এর ক্ষতিপূরণ দেওয়া সরকারের জন্য যতটা সহজ, গ্যাস দেওয়া ততটা কঠিন এখন যে অবস্থায় চলে গেছে। কারণ এই সমস্ত জায়গাতে ট্রিমেন্ডাস চাহিদা বেড়ে আছে। আমি আপনাকে বললাম যে গ্যাস এগ্রিকালচারের কথা বললাম, তারপরে আপনার বিদ্যুৎ, সরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস দিচ্ছে না, সেখানে ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজ পড়ে আছে, সেই জায়গাগুলোতে দেখাবে এবং জাতীয় অর্থনীতি যে জায়গাগুলোতে পঙ্গু হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে। আর এগুলো তো কমিটেড দিচ্ছে না, আর যেগুলো অলরেডি তার চাহিদা রয়ে গেছে পাইপলাইনে, যার দরুন আমাদেরকে ভর্তুকি গুনতে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে যেহেতু ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজ থাকছে সে কারণে। তাহলে গুরুত্ব কোন জায়গাটা কত বেশি গভীরভাবে হয়ে গেছে সেটা দেখার বিষয়। জনাব খান, আপনারা যেগুলো অধিকাংশ স্টেশনে মেশিনারি ইম্পোর্ট করেছেন, সব কাজ বিল্ডিং করেছেন, সব ইনফ্রাস্ট্রাকচার সব দিক থেকে রেডি, এর ফলে অনেক ব্যাংক লোনও আপনাদের আছে। সেটা এই মুহূর্তে এই যে ক্ষতিপূরণগুলো হচ্ছে, এই ক্ষতিপূরণ দায়ী আসলে কার নেওয়া উচিত? এটা আমি আপনাকে কি ভাষায় বলবো যে ক্ষতিপূরণের দায়িত্ব, এটা তো ক্লিয়ার যে এটা তো, আমি তো একটা কথা আপনাকে বললাম যে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে এবং মেশিনটা যখন ইম্পোর্ট করে এর মিনিস্ট্রিয়াল ক্লিয়ারেন্স দরকার হয়, সমস্ত কিছু করার পরেই আমরা এই আমাদের যারা আছে এরা এই মেশিনের সমস্ত কিছু মেনে সমস্ত আনুষ্ঠানিক সম্পন্ন করেছে। ব্যাংকের ঋণ ঘাড়ের মধ্যে, স্টেশনের কানেকশন নাই, এটা দায়ভার কোথায় যাবে এটা তো ভেরি ক্লিয়ার, আমার বলার অপেক্ষা আছে বলে আমি মনে করি না। কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় আপনারা বাতলাচ্ছেন? আমরা চেষ্টা করতেছি সরকারের সাথে, আমরা সরকারের কাছে আবেদন জানাই। এবং আমি আরেকটা কথা বলি এর সাথে, যে পরিবেশের যে ভারসাম্য, এই ঢাকা শহরে যদি সিএনজি এক পর্যায়ে না থাকতো, আমি জানি না ঢাকা শহরে আপনারা বাস করতে পারতাম কিনা, আমার সন্দেহ। জনাব খান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।